র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ দেন। ২১ জানুয়ারির সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। সকাল ১০টার পর ঢাকার সেনানিবাসে বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গুমের এ মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন নির্ধারণ ছিল ২১ ডিসেম্বর। তবে তোফায়েল, কামরুল ও মশিউর জুয়েলের পক্ষে শুনানির আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এক পর্যায়ে আদেশের জন্য আরেকটি তারিখ নির্ধারণের আর্জি জানান তিনি। পরে দুদিন পিছিয়ে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। ১৬ সাল থেকে ২০২৪ সাল সময়কালে ১৪ জন ভিকটিমের জন্য ১৭ জন আসামির বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ গঠন করা হয়েছে এবং এই ৪টি অভিযোগ গঠন করার পর মাননীয় আদালত আসামিদেরকে প্রশ্ন করেছেন তারা গিলটি প্লি করেন কিনা নাকি নট গিলটি। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী ২১ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। প্রসিকিউশনের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং মাননীয় আদালতের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আছে যে আমরা আসলে আমাদের যারা যে আসামিদেরকে আমরা ডিফেন্স করছি তারা নির্দোষ এবং নির্দোষভাবে প্রমাণিত হয়ে খালাস পাবে। পাতানো নির্বাচন ও যোগ সাজস করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি এসপিদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে এই মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তাকে এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিলেন সিইসি। আইন সবার জন্য সমান, অপরাধ করলে কাউকে ছাড় না দেওয়ার কড়া নির্দেশনাও দেন তিনি। সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজস করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, ইসির মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা কি দিক নির্দেশনা প্রদান করছেন কর্মকর্তাদের, আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমনটি দেখছেন যে আমরা আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আছি। এখানে আসলে মূলত সকাল 10টা থেকে সারা দেশের বিভাগীয় কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, ডিসি এসপি সহ বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে আসলে মূলত মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। এখানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং পাঁচ নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিব সহ তারা আসলে মূলত ডিসি এসপি সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে সকাল 10টায় মিটিং বসে। আরেকটু যদি জানাতে চাই যে গত রবিবার নির্বাচন কমিশন 3 বাহিনী প্রধানের সাথে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মূলত তারা মিটিং করেছেন। মিটিংয়ের পরেই তারা আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা বিঘ্নতার ব্যাপারে যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কা নিয়ে মূলত 3 বাহিনী প্রধানের সাথে তারা মূলত সাক্ষাৎ করেছে। তারই পরবর্তীতে মূলত আজকে ডিসিএসপি সহ রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে মূলত আজকে এই বৈঠকটি হয়। তো আসলে বৈঠক থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আমরা সকাল থেকে যতটুকু আমরা দেখেছি যে এখানে মূলত সকল ডিসিএসপি এবং রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনের আচরণবিধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্ন না হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসে সর্বোচ্চ নির্বাচন করার ক্ষেত্রে বিগত 16 বছর যে নির্বাচন হয়নি সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে যেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষেত্রে মূলত নির্বাচন কমিশন তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তারা মূলত নির্দেশনা দেয় এবং আচরণবিধি সহ প্রার্থীদের নিরাপত্তা সহ এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ নির্বাচনের
আগে যে সার্বিক যে প্রস্তুতির কথা যেটা জানিয়েছেন সেটা নিয়ে এখন থেকেই যৌথ বাহিনী সহ বিভিন্ন বাহিনী মূলত আজকে থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন অতি দ্রুত এগুলো নিয়ে তারা কাজ শুরু করতে পারে। তো বিকেলে আমরা যেটা জেনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক এবং বনপরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা সহ মোট 4 জন উপদেষ্টা তো বিকেলে দিকে তারা নির্বাচন কমিশনে আসবেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে তারা সাক্ষাৎ করার কথা রয়েছে। তো আসলে আমরা পরবর্তীতে সাক্ষাতের পরবর্তীতে আমরা আরও ইন ডিটেল আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। তাবাসসুম। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন দিয়ে দিক নির্দেশনার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মিফতা গালিব। নির্বাচনী বৈতরণী পার হতে জমিয়তে উলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। বিএনপি ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্থল রাজধানীর 300 ফিট এলাকায় পরিদর্শন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন জনাব তারেক রহমান এবং সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নির্বাচনী সমঝোতার বিষয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে এ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছি। আস্থাভাজন হওয়ার কারণেই আসন সমঝোতা করা হয়েছে বলে জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির। আমরা নিজে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী। সকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের প্রেক্ষিতে সকাল 9:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে গিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শহীদি শপথ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বিকেল 3টায় রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে এই কর্মসূচি পালন করা হবে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, শহীদি শপথ কর্মসূচি ঘিরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে শহীদ শরীফ ওসমান হাদির যেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আগামী 30 কার্য দিবসের মধ্যে তাদের বিচার নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে আজকে রাজধানীর এই শাহবাগ মোড়ে শহীদি শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। এ প্রসঙ্গে একটু বলে রাখি, তারা ইতিমধ্যেই এই চত্বরটির নাম দিয়েছে শরীফ ওসমান হাদি চত্বর, এবং এখানেই শপথ নেওয়া হবে, শহীদি শপথ। এবং এই শপথ গ্রহণের পরপরই তারা আরো নতুন নতুন কর্মসূচি ঘোষণা করবে, এবং সেই কর্মসূচি
অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে তারা জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই একটার পর একটা কর্মসূচি চলতে থাকবে এবং দিন দিন কঠিন কর্মসূচি দেওয়া হবে। তবে একটু বলে রাখি যে এই কর্মসূচি অর্থাৎ শহীদি শপথ গ্রহণ অনুষ্ঠানের যে কর্মসূচি সেটি 3টায় শুরু হওয়ার কথা, এখনো 3টা বাজেনি। আমরা আশা করছি কিছুক্ষণ পরে হয়তো দলটির নেতাকর্মীরা জড়ো হবেন এবং তারা তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু করবেন। তো সেটা 3টা থেকে 3:30 নাগাদ শুরু হতে পারে বলে আমরা ধারণা করছি। এই ছিল এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে শহীদি শপথ কর্মসূচি ঘিরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপস্থিতি সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। একনেক বৈঠকে 46,419 কোটি টাকার 22টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সভায় উপদেষ্টা মণ্ডলীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও অংশগ্রহণ করেন। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এর মধ্যে সরকারি অর্থায়ন 30,482 কোটি 49 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,689 কোটি 61 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 14,246 কোটি 56 লাখ টাকা। এটি চলতি 2025-26 অর্থ বছরের 7ম ও অন্তর্বর্তী সরকারের 18তম একনেক সভা। ইউরোপের দেশ জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডের কয়েকটি ফার্মে আবারও শনাক্ত হয় বার্ড ফ্লু। ছড়িয়ে পড়ার আশঙ্কায় ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ফার্ম। শীত এলে বাংলাদেশের প্রকোপ বাড়ার শঙ্কা থাকলেও বিশ্লেষকরা বলছেন, বার্ড ফ্লু নিয়ে বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে গুজব। তাই আতঙ্কিত না হয়ে বায়োসিকিউরিটি মানার পরামর্শ বিশ্লেষকদের। ইমরান হোসেনের ক্যামেরায় বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। মানবদেহের 30% প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম পোল্ট্রি শিল্প। ডিম, মুরগি, হাঁস আর রেডমিট খ্যাত গরু, ছাগল এবং মহিষের মাংস এর অন্যতম উৎস। দেশের মোট জনসংখ্যার 20% প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল। শুধু পোল্ট্রি খাতেই প্রায় 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত, যার মধ্যে 40%ই নারী। 2024-25 অর্থ বছরে প্রাণী সম্পদ খাতের জিডিপিতে অবদান 1.81% এবং প্রবৃদ্ধির হার 3.19%। কৃষিজ জিডিপিতে এই খাতের অবদান 16.54%। দেশের অর্থনীতিতে সম্ভাবনাময় সেই পোল্ট্রি শিল্পের এক আতঙ্কের নাম বার্ড ফ্লু। সম্প্রতি জার্মানি, বেলজিয়াম সহ কয়েকটি দেশে আবার বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় আতঙ্কিত বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্টরা। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ বায়োসিকিউরিটি মেনে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। বায়োসিকিউরিটি যদি সঠিকভাবে মেনটেন করে, আমার কিন্তু অনেক খামারি কিন্তু সঠিকভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে। এমন হয় যে এই ভাইরাসগুলো খাদ্যের মাধ্যমেও ছড়ায়, মানুষের মাধ্যমেও ছড়ায়, বাতাসের মাধ্যমেও ছড়ায়, ইভেন দেখা যায় যে বিভিন্ন বন্য প্রাণী, পাখি এগুলির মাধ্যমে ছড়ায়। কাজে ফার্মগুলো কিভাবে প্রোটেকশন কে দিচ্ছে এটার মাধ্যমে। এর মাঝে পরিকল্পিতভাবে বেশ কয়েকবার গুজবের শিকার হয়েছে দেশের পোল্ট্রি খাত, যার ফলে এই শিল্প মাঝে মাঝেই ক্ষতির শিকার হয় বলে জানান এই বিশ্লেষক। বার্ড ফ্লু এভাবে আসলে বাংলাদেশে ছিল না, কিন্তু দ্যাট ওয়াজ এ রিউমার যে বার্ড ফ্লু ছড়িয়েছে। অর্ধেকের বেশি পোল্ট্রি ফার্ম সংখ্যায় মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এবং বার্ড ফ্লু কিছু বর্ডার এলাকায় ছিল, কিন্তু সমস্ত পোল্ট্রি ফার্মে ছিল না। ওই সময় যে পোল্ট্রি শিল্প একটা ধাক্কা খায়, সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেক সময় দিয়েছে। একই সাথে বার্ড ফ্লুর প্রকোপ ঠেকাতে ফার্ম মালিকদের সচেতনতার পাশাপাশি বায়োসিকিউরিটি মানা এবং কোনো লক্ষণ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বায়োসিকিউরিটিটা একটু স্ট্রং করে ফেলা হচ্ছে। আর অসুস্থ চিকেন হলে সেটাকে এখনই আইসোলেট করে ফেলা উচিত। সাইন সিমটমগুলো চেক করা উচিত। সন্দেহ হলে কিট টেস্ট করে দেখতে পারে। যেহেতু এখনো নেই, আমরা একটু সাবধান থাকলে হয়তো আমরা আমাদের নেশনটাকে বা পোল্ট্রি ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে পারবো। খামারিদের সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ালে এড়ানো যাবে সব ধরনের সংকট বলে মনে করেন সচেতন মহল। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সৎ ইচ্ছা আর মনোবলই মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের দ্বার প্রান্তে। এটিকে পুঁজি করে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দেশ সেরা হয়েছেন
নরসিংদীর বেলাবর সন্তান জাহাঙ্গীর আলম শান্ত। তার এই সাফল্যতে খুশি শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। প্রতিনিধি আমিনুল হকের তথ্যচিত্রে আফজাল হোসেনের রিপোর্ট। এবারে সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় 91.25 নম্বর পেয়ে দেশ সেরা হয়েছেন নরসিংদীর বেলাবর সন্তান জাহাঙ্গীর আলম শান্ত। যত সাপোর্ট দরকার সব তো আমার মা বাবাই দিছে, এবং আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই দোয়া করছে। আমার শিক্ষকের দোয়া, অক্লান্ত পরিশ্রম, যার ফলে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম শান্ত। দেশসেরা হয় পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা। ছেলের এমন সাফল্যে বাবা মিজানুর রহমান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, এটার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে সে একজন সুনাগরিক এবং সফল মানুষ হবে এবং দেশ সেবায় সে অংশ নেবে। স্কুলের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর প্রত্যাশা শান্ত আরো ভালো কিছু করে এলাকাবাসী ও তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। ভবিষ্যতে সর্বোচ্চ মানের সেবক হোক, এই প্রত্যাশায় রাখছি। একজন মুদি ব্যবসায়ী এবং গৃহকর্মীর সন্তান হয়েও সে দেশ সেরা হয়েছে, এতে করে আমরা আরো বেশি গর্ববোধ করি। আমরাও তার মতো হতে চাই, এই আশা আমাদের সকলের। তার উত্তরোত্তর সফল কামনা করছি। আর ইউএনও বলছেন শান্তরের সাফল্য শুধু বেলাবর নয়, পুরো নরসিংদীর। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সে একজন দক্ষ চৌকস চিকিৎসক হিসেবে শুধু এই দেশকে নয়, এই উপজেলাকে বা জেলাকে নয়, সে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এই কামনা করি। শান্ত এসএসসি 2023 সালে বেলাবু উপজেলার বারৈচা রেজিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পান এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এবছর গোল্ডেন জিপিএ 5 অর্জন করেন। আফজাল হোসেন, মাই টিভি।